প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবে। তো আমরা যে অঙ্কটা করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ H1 অ্যাকাউন্টিং 2014 সালে আসছে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা জাহিন লিমিটেড অ্যাজ ফলোস। তো এই প্রতিষ্ঠানের আগে থেকেই কমন স্টক আছে, যেটার এক একটার মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20 টাকা, 20 লাখ টাকা, এবং 12% ডেপ্ট আছে 10 লাখ টাকা, যে টোটাল ক্যাপিটাল আছে কত, 30 লাখ টাকা। তার মানে এই প্রতিষ্ঠানে এক্সিস্টিং ক্যাপিটাল, আমরা বলছি এই অঙ্ক দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্সিস্টিং ক্যাপিটাল, একটা হচ্ছে নতুন ক্যাপিটাল। তো প্রতিষ্ঠানে আগের থেকে আমাদের কি আছে, কমন স্টক আছে। কমন স্টক আছে কত টাকার, 20 লাখ টাকার, এবং 12% ডেপ্ট আছে, মানে ঋণ আছে 10 লাখ টাকা, যেটা সুদের হার কত, 12%। এটা আমার প্রতিষ্ঠানে আগের থেকেই আছে। এখন আমরা নিচে তথ্য যদি পড়ি, দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড ইটস ক্যাপাসিটি দ্যাট উইল রিকোয়ার এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12 লাখ। তার মানে এই প্রতিষ্ঠানের আরো 12 লাখ টাকা নতুন লাগবে। তাহলে এইটা হচ্ছে নতুন ক্যাপিটাল, যেটা সে এক্সপান্ড করবে বা বৃদ্ধি করবে অতিরিক্ত আকারে, এটি হচ্ছে তার নিউ ক্যাপিটাল। তাহলে নিউ ক্যাপিটাল কত, 12 লাখ টাকা। দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। সে এই 12 লাখ টাকা নিম্নের 4টা পদ্ধতির মাধ্যমে সেই 12 লাখ টাকা সংগ্রহ করবে। তাহলে আমরা চলেন পদ্ধতিগুলো দেখি। প্রথমেই হচ্ছে সে ইস্যুইং ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চারের মাধ্যমে সে 12 লাখ টাকা সংগ্রহ করতে পারে। এরপর বলছে ইস্যুইং 11% প্রিফার্ড স্টক, সে অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে 12 লাখ টাকা সংগ্রহ করতে পারে, যেখানে আবার পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে 11% হারে। এরপর বলছে ইস্যুইং কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার, সেই 12 লাখ টাকা পুরোটাই সে কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করতে পারে। এরপর যদি দেখি ডি নাম্বারে, যদি বলছে যে 50% ইস্যুইং বাই 10% ডিবেঞ্চার অ্যান্ড 50% বাই ইস্যুইং কমন স্টক 100 পার শেয়ার, মানে এই 12 লাখ টাকার সে 50%, মানে 6 লাখ, যদি 12 লাখ টাকার আমরা 50% করি তো 6 লাখ হয়। 6 লাখ টাকা সে কিভাবে সংগ্রহ করবে, সে ঋণের মাধ্যমে সংগ্রহ করবে, এবং যেটা সুদের হার আবার 10%, এবং বাদ বাকি 50% মানে আর 6 লাখ সে কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করবে, যেটার এক একটা শেয়ারের মূল্য আবার 100 টাকা। এবার দেখি দ্য এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট ইবিটি ইজ টাকা 8 লাখ অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%, মানে এই প্রতিষ্ঠানের আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হচ্ছে 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার আন্ডার ডিফারেন্ট মেথড অফ ফাইন্যান্সিং, মানে এই যে 4টা মেথড আছে এই পদ্ধতি ব্যবহার করে আমাকে ইপিএস নির্ণয় করতে হবে, এবং হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট, মানে এই 4টার মাধ্যমে সে কোনটা সে করবে, সিলেক্ট করবে। তো আমরা এটা করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের 3টা ওয়ার্কিং করতে হয়। তো আমরা চলেন 3টা ওয়ার্কিং আগে সম্পূর্ণ করি, তারপর আমরা অঙ্কে চলে যাব। তো প্রথমেই যে অঙ্ক ওয়ার্কিংটা আমরা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তাহলে নাম্বার অফ শেয়ারের ক্ষেত্রে আমরা প্রথম মেথড 1 লিখব। তাহলে মেথড 1 লিখি আর যেটাই লিখি, আমরা বলছি যে আগের থেকেই আমার যে শেয়ার আছে সেটা কিন্তু আমার আগে নিয়ে নিতে হবে, মানে এক্সিস্টিং শেয়ার, মানে আগের থেকে। তাহলে আগের থেকে কিন্তু আমার কমন স্টক ছিল কত, কমন স্টক দ্বারাই কিন্তু আসলে শেয়ার বাড়বে, অন্য কিছু দ্বারা কিন্তু শেয়ার বাড়বে না। তাহলে কমন স্টক আগে ছিল আমার 20 লাখ টাকা, যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, এই যে 20 লাখ 100 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমাদের 20,000 টাকা আসে। এরপর আসি নতুন আমাদের বাড়বে কিনা। তাহলে নতুন আমরা ফাইন্যান্সিং করব কত, 12 লাখ টাকা। তাহলে 1 নাম্বার, যেহেতু আমরা কি করতেছি, মেথড এ করতেছি, তাহলে এ তে যদি আমরা লিখি ইস্যুইং 10% ডিবেঞ্চার, কিন্তু 1 নাম্বার আমরা দেখতেছি যে পুরো টাকাই সে ঋণের মাধ্যমে আনবে, আর আমি বলছি যে ঋণের মাধ্যমে যতবারই আপনি আনেন ততবার আপনার ইন্টারেস্ট বাড়বে, কিন্তু শেয়ারের সংখ্যা কখনোই বাড়বে না। তাহলে আমরা যদি ডিবেঞ্চারের মাধ্যমে আনি, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা বাড়বে না। তাহলে আমাদের নতুন শেয়ার কত হবে, নতুন শেয়ার হবে নীল। তাহলে আমরা নতুন শেয়ার লিখেছি কত, নীল। তাহলে মেথড 1 এ আমাদের শেয়ারের সংখ্যা কত হয়, 20,000। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর আসি মেথড বি তে। এই যে মেথড বি, মেথড বি করব আমরা বলছি এক্সিস্টিং কে আগে বসায় নিতে হবে। তাহলে আগে থেকে আমার শেয়ার আছে কত, 20,000। কোথায় পেয়েছি আমরা, এই যে উপরে পেয়েছি, এই যে কমন স্টক 20 লাখ টাকা 100 দিয়ে ভাগ দিলে আমরা 20,000 পাইছি। এবার দেখেন ইস্যুইং 11% প্রিফার্ড স্টক, তার মানে এই টাকাটা সে পুরো 12 লাখ টাকায় প্রিফার্ড স্টকের মাধ্যমে আনবে। তাহলে প্রিফার্ড স্টকের মাধ্যমে আনলে আমার কি শেয়ার বাড়বে, কখনোই না। শেয়ার বাড়বে শুধু কমন স্টকের মাধ্যমে আনলে। তাহলে নিউ কি বাড়বে, না নিউ বাড়বে না। তাহলে নিউ না বাড়লে আমরা কি লিখবো, নীল। তাহলে আমাদের 20,000ই থাকলো। এরপর আমরা লিখি সিতে। সিতে বলছে যে ইস্যুইং কমন স্টক, এই যে পুরো টাকাই সে কমন স্টকের মাধ্যমে আনবে। তাহলে কি হবে, তাহলে অবশ্যই আমাদের শেয়ার বাড়বে। তাহলে এক্সিস্টিং শেয়ার কত, এক্সিস্টিং আমার আগে 20,000। এবার নিউ, নিউ আমার টোটাল ক্যাপিটাল কত, ক্যাপিটাল হচ্ছে 12 লাখ।
তাহলে 12 লাখকে যদি আমরা প্রতিটার কত টাকা শেয়ার, প্রতিটার দাম হচ্ছে 100 টাকা, তাহলে 12 লাখকে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 12,000 হয়। তাহলে আমরা নিলাম 12,000, তাহলে 20,000 আর 12,000, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা কত হলো? শেয়ারের সংখ্যা হলো 32,000। এরপর আমরা ডি নাম্বারে আসি। তো ডি নাম্বারে আমরা এক্সিস্টিংটা তো আগেই বসাই দিব, যে এক্সিস্টিং কত? 20,000। এখন ডি নাম্বারে বলছে যে 12 লাখ টাকা, এই যে 12 লাখের 50% হচ্ছে ডিবেঞ্চারের মাধ্যমে আনবে এবং 50% সে আনবে কিভাবে? কমন স্টকের মাধ্যমে আনবে, এবং যেটার এক একটার দাম হবে কত? 100 টাকা। তাহলে 12 লাখের 50% দিব আমরা আগে, যে 12 লাখের 50% যেহেতু কমন স্টকে আনবে, আর কমন স্টক আনলেই আমরা বলছি কমন স্টকের কথা বললে আমাদের শেয়ার বাড়বে। তাহলে এক একটার দাম কত? 100 টাকা। তাহলে আমাদের কত বাড়লো? 6,000। তাহলে 20 আর 6 26,000। এরই মাধ্যমে আমাদের আসলে 1 নম্বর ওয়ার্কিংটা আমরা কমপ্লিট করছি। এখন আমরা 2 নম্বর ওয়ার্কিং এ চলে যাব, যেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। এখন আপনারা যদি মেথড এ বুঝেন তাহলে মানে সরি, আপনারা যদি ক্যালকুলেশন ওয়ার্কিং 1 বুঝেন তাহলে আপনারা ওয়ার্কিং 2 টাও বুঝবেন। তো আমাদের আগে থেকে কি ঋণ ছিল? হ্যাঁ, আমাদের আগে থেকে ঋণ ছিল। কত ছিল? 12% ডেট ছিল, যেটা কত টাকা? 10 লাখ টাকা। তাহলে এটা কি এক্সিস্টিং? তাহলে এক্সিস্টিং এই যতগুলা মেথড আমরা করব, 4টা এক্সিস্টিং বলতে আগের থেকেই যে ঋণটা আছে, এই ঋণের সুদটা আমাকে আগে দিতে হবে। পুরো কথা হচ্ছে এটা, আমাদের এই 10 লাখ টাকা ঋণ আছে, ঋণের সুদটা আপনাকে আগে দিতেই হবে। তাহলে আমরা ঋণের সুদটা কি করব? আগে দিব। তো চলেন আমরা ইন্টারেস্ট করি। তাহলে মেথড প্রথম লিখবো 1 এক্সিস্টিং। তাহলে আমাদের 10 লাখ টাকা ঋণ ছিল, এই যে 10 লাখ টাকা ঋণ, আবার দেখাচ্ছি 10 লাখ টাকা ঋণ, এই যে, এবং সুদের হার কত? 12%। তাহলে আমরা দিলাম 10 লাখ টাকা ঋণ 12%, তাহলে আমাদের আসলে 1,20,000 টাকা। এরপর যদি আমরা মেথড 1 পড়ি, যে এই 12 লাখ টাকা পুরাই আনবে কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে, যেটার আবার সুদের হার কত? 10%। তাহলে ঋণের মাধ্যমে আনলে আগের থেকেই তো ঋণের সুদ আমি দিয়েছি, এবং নতুন করে আবার ঋণের মাধ্যমে আনতেছি, তাহলে সুদ তো আমার বাড়বে। তাহলে 12 লাখ গুণ কত হবে? 10%। তাহলে সেটাই আমরা করছি, যে 12 লাখ গুণ হচ্ছে 10%। তাহলে নতুন আবার আসলো কত? 1,20,000। তাহলে আমাদের মোট মেথড এতে সুদ দিতে হবে 2,40,000। এবার আসি মেথড বি তে। তাহলে এক্সিস্টিংটা আমি বলছি বারবার যে এক্সিস্টিংটা আগে বসাই দিতে হবে। তাহলে এক্সিস্টিং কত? 1,20,000 টাকা আগে আমরা নির্ণয় করছি, তাহলে 1,20,000 টাকা বসাই দিলাম। এখন দেখতে হবে আমরা ঋণ বি নাম্বারে কি ঋণ এনেছি নাকি। তাহলে বি নাম্বারটা যদি আমি পড়ি, যে ইস্যুইং 11% প্রিফার্ড স্টক, না, বি নাম্বার আমরা ঋণ আনিনি, আমরা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আনছি। তার মানে কি আমাদের ইন্টারেস্ট আর বি নাম্বারের জন্য দেয়া লাগবে না, মানে নতুন দেওয়া লাগবে না। তাহলে নতুন কত? নীল। তাহলে আমাদের সুদ কত আসলে? 1,20,000 টাকা। এবার মেথড সি তে আসি আমরা। মেথড সি তে বলছে কি এক্সিস্টিংটা আগে নিয়ে নিতে হবে, আগে থেকে যেটা দেওয়া লাগবে 1,20,000। এবার দেখি মেথড সি তে বলছে পুরো টাকাই সে আনবে, এই 12 লাখ টাকা পুরাই আনবে সে কিসের মাধ্যমে? কমন স্টকের মাধ্যমে। আর কমন স্টকের মাধ্যমে আনলে অবশ্যই আমাকে সুদ দিতে হবে না। তাহলে আমাদের নতুন সুদ কত? নীল। এই যে নতুন সুদ নীল। তাহলে আমাদের কত হলো? 1,20,000। এবার মেথড ডি তে আসি। মেথড ডি তে এক্সিস্টিংটা আগে বসাই নিতে হবে, তো এক্সিস্টিং 1,20,000 আমি বসাই নিলাম। এবং মেথড ডি তে বলছে যে এই 12 লাখ টাকা, যে এই 12 লাখ টাকা 50% ডিবেঞ্চারের মাধ্যমে আনবে, এবং যেখানে আবার সুদ দিতে হবে কত? সুদ দিতে হবে 10%। তাহলে 12 লাখের আগে আমরা 50% দিব। তাহলে এই যে আমরা 12 লাখের আগে দিয়েছি 50%, তারপর এটা আবার সুদ কত? সুদ হচ্ছে 10%। সুদ হচ্ছে কত? 10%। তাহলে কত হয়? 60,000 টাকা হয়। তাহলে মোট আসে 1,80,000 টাকা। তাহলে এরই মাধ্যমে আমাদের 2 নম্বর ওয়ার্কিংটা আমরা শেষ করতে পারছি। এবার চলেন আমরা 3 নম্বর ওয়ার্কিং করব। 3 নম্বর ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ প্রিফার্ড স্টক বা প্রিফারেন্স ডিভিডেন্ড। তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড কি আমার এক্সিস্টিং ছিল? এই যে দুইটা ছিল, এখানে কোথাও প্রিফার্ড স্টকের কথা বলে নেই, শুধু কমন স্টক বলছে আর ডেপ্টের কথা বলছে। প্রিফার্ড স্টক আগে নাই, তার মানে আগে নাই মানে কি? আগে কোনোটাই দেওয়া লাগবে না, আগে সব কটাই এ বি সি ডি আগে কোনোটাই দেওয়া লাগবে না, মানে প্রথমেই এক্সিস্টিং নীল। এক্সিস্টিং কি? প্রিফার্ড স্টক এক্সিস্টিং নীল। এখন দেখি আমরা যে এতে কি প্রিফার্ড স্টক আছে? না, শুধুমাত্র বি তে আছে। আপনারা একটু ভালো করে এতক্ষণ আমরা অঙ্ক পড়তেছি, দেখবেন যে প্রিফার্ড স্টকটা শুধুমাত্র বি তে বলছে কত পার্সেন্ট? 11%। সে এই 12 লাখ টাকা আনবে প্রিফার্ড স্টকের মাধ্যমে, যেটাকে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে 11%। তাহলে আমরা সবগুলোকে নীল নীল কষ্ট করে না লিখে শুধুমাত্র বিটা করলেই আসলে হয়ে যায়। তাহলে এক্সিস্টিং কত? এক্সিস্টিং নীল। আর হচ্ছে নতুন কত? নতুন 12 লাখের কত? 11%। যেহেতু আমরা নতুন ক্যাপিটাল আনবো 12 লাখ, তাহলে 11% দিলে কত হয়? 1,32,000। এরই মাধ্যমে আসলে আমাদের ওয়ার্কিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? ইপিএস নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
আর ইপিএস নির্ণয় করতে কি লাগবে, আমাদের ইবিটি লাগবে। ইবিটি কত, 8 লাখ টাকা। এটা আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা একটা ছক করব, ছকের মাধ্যমে আমরা আসলে এটা সমাধান করব। এবং রিকোয়ার্ডটা যদি দেখি 1, তাহলে টেবিল ফর ক্যালকুলেশন আমরা লিখলাম ইপিএস। এরকম চারটা, যেহেতু চারটা মেথড, তাহলে আমাদের টাকার ঘর কয়টা নিতে হবে, টাকার ঘর অবশ্যই চারটা নিতে হবে, এর কমে নিলে হবে না। তো প্রথমে আমরা ইবিআইটি দিলাম, এই মাত্র আমরা ইবিআইটি দেখে আসছি কত টাকা, 8 লাখ টাকা। সব ঘরে 8 লাখ টাকা হবে। এরপর এখান থেকে বাদ যাবে কি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোথায় পাবো আমরা, এই যে আমরা 2 নম্বর ওয়ার্কিং করেছিলাম, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে প্রথমে হচ্ছে 2,40,000, তারপর 1,20,000, তারপর 1,20,000, তারপর 1,80,000। তাহলে আমরা সবগুলো দেখছি 2,40,000, দ্বিতীয়টা 1,20,000, তৃতীয়টা 1,20,000 এবং চতুর্থটা 1,80,000। এটা নিয়ে আমরা ধরে বসাই দিব ইন্টারেস্ট 2,40,000, 1,20,000, 1,20,000 এবং লাস্টেরটা হচ্ছে 1,80,000। তাহলে আমরা এটা সুন্দর করে বসাই দিলাম। তারপর ইবিটি থেকে যদি আইটা চলে যায়, তাহলে থাকে ইবিটি। আমরা কি করব, এটা মাইনাস করব। আপনারা কি করবেন, যে এখানে একটা দাগ দিয়ে নেবেন। এরা হয়তো কম্পিউটার প্রিন্টিং মিস্টেকের কারণে হয়নি, আপনারা এখানে একটা দাগ দিলে ভালো করে বোঝা যাবে আর কি। যাক, আমরা দাগ দিয়েছি। তাহলে 8 লাখ থেকে 2,40,000 বাদ দিলে 5,60,000 হয়। 8 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 6,80,000 হয়। 8 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 6,80,000, আবার 8 লাখ থেকে 1,80,000 বাদ দিলে 6,20,000। তারপর ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। এটা থেকে আমাকে কি বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে আমরা ট্যাক্স বাদ দিলাম কত পার্সেন্ট, 40%। কিভাবে হবে ট্যাক্সটা 40%, এই যে 5,60,000 এর উপরে 2,24,000, আবার 6,80,000 এর যদি 40% করি 2,72,000, 6,80,000 এর 2,72,000, আর 6,20,000 এর যদি 40% করা হয় তাহলে 2,48,000। আপনারা এখানে আবার একটা দাগ দিয়ে নেবেন, এটা হয়তো কম্পিউটারের মিস্টেকের কারণে হয় নাই, তো আমরা দিয়ে দিচ্ছি। তাহলে ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে থাকে ইএটি। ইএটি মানে হচ্ছে এই যে 5,60,000 থেকে 2,24,000 বাদ, আবার 6,80,000 থেকে 2,72,000 বাদ, 6,80,000 থেকে 2,72,000 বাদ, 6,20,000 থেকে 2,48,000 বাদ। তাহলে এরপর আমরা দিব লেস প্রিফার্ড স্টক বা পিডি, প্রিফারেন্স ডিভিডেন্ড যেটাকে বলে। এবং প্রিফারেন্স ডিভিডেন্ড তো শুধু আমার বিতে ছিল, তাই এগুলো আর দেওয়া লাগবে না, শুধু বি নাম্বার দিব 1,32,000, আর সবগুলো আমরা নীল নীল দিয়ে দিলাম। এরপর ইএটি থেকে যদি আমরা পিডি বাদ দেই তাহলে আসে ইএসিএস। এখন ইএসিএস এর ফুল মিনিং কি, ইএসিএস এর ফুল মিনিং হচ্ছে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। আবার বলতেছি, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। কত টাকা, 3,36,000, 2,76,000, 4,08,000, 3,72,000। এখন আমরা ইপিএস করব। ইপিএস এর সূত্রটা কি, ইএসিএস ভাগ হচ্ছে নাম্বার অফ শেয়ার, ইএসিএস ভাগ হচ্ছে নাম্বার অফ শেয়ার। এখানে নাম্বার অফ শুধু শেয়ার দিলেই হয়, এনসিএস দেওয়া লাগবে না, নাম্বার অফ শেয়ার। তাহলে আমরা নাম্বার অফ শেয়ার কোথায় পাবো, নাম্বার অফ শেয়ার হচ্ছে, আমি আবার বলতেছি, নাম্বার অফ শেয়ার হচ্ছে আমরা 1 নম্বর ওয়ার্কিং এ করেছিলাম কত, 20,000, 20,000, 32,000, 26,000। তাহলে আমরা সেটা দিয়ে ভাগ দিব, কাকে ভাগ দিব, ভাগ দিব হচ্ছে ইএসিএস কে। তাহলে আমরা যে ইএসিএস কে ভাগ দিলাম 20,000, 20,000, 32,000 আর হচ্ছে 20,000। আমরা মনে হয় এইগুলোই পেয়েছিলাম, সরি, মেথড ডি তে আমরা 26,000 পেয়েছিলাম, 26,000। এখানে ভুল হবে, ভুল লেখা হয়েছে, এখানে হবে 26,000। আপনারা একটু ঠিক করে নেবেন। তাহলে 20,000, 20,000, 32,000 আর হচ্ছে 26,000। তাহলে আমরা এগুলা লিখছি। এখন ইপিএসটা আমরা করব, যদি আমরা এই 3,36,000 কে যদি 20,000 দিয়ে ভাগ দিই তাহলে আসে 16 টাকা 80 পয়সা। আবার 2,76,000 কে যদি 20,000 দিয়ে ভাগ দিই 13 টাকা 80 পয়সা। 4,78,000 কে 32,000 দিয়ে ভাগ দিলে 72 টাকা 75 পয়সা। এবং 3,72,000 কে যদি আপনি 26,000 দিয়ে ভাগ দেন তাহলে আসে 14 টাকা 30 পয়সা। তাহলে আমাকে এখন কমেন্টস করতে হবে, কারণ আমাকে কিন্তু অঙ্কে বলেছিল, কি বলেছিল, যে হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জাহিন লিমিটেড, জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট, মানে কোন পদ্ধতিটা সে সিলেক্ট করবে। এটা খুবই সহজ নির্ণয় করা, কারণ আপনাকে দেখতে হবে ইপিএস কার বেশি আছে। তাহলে ইপিএস যদি আমরা দেখি যে 16 টাকা 80 পয়সা, মেথড এরই সবচেয়ে বেশি আছে, তার মানে আমরা কোনটা নিব, আমরা কমেন্ট করে দিব, কমেন্ট জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট মেথড এ। আবারও বলতেছি, জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট মেথড এ বিকজ ইপিএস ইন ইজ হায়ার দেন আদার্স, মানে সবগুলোর চেয়ে এটার ইপিএস বেশি। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। এই ছিল অঙ্ক। তো কমেন্ট, ডেসক্রিপশন বক্স চেক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলোর লিঙ্কও দেওয়া থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবার রিকোয়েস্ট করতেছি। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।